আধুনিক গণমুখী বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য, প্রবৃদ্ধিতে গর্বের সঙ্গে অবদান রাখবেন নারীরা, বললেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ক্ষমতায় এলে বিএনপির লক্ষ্য 2034 সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা, যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। সেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী, গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। তারেক রহমান বলেন, যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন বা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা ও অগ্রগতি। বিএনপির লক্ষ্য একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে একটিকে বেছে নিতে না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি কর্মজীবী মা ও প্রতিটি ছাত্রী নিজের সাফল্যের স্বাধীনতা পায়, আর যেখানে নারীর প্রতি সমাজের যত্ন ও সহযোগিতাকে অগ্রগতির ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশকে চীনা বিনিয়োগে আগ্রহের কেন্দ্রতে নিয়ে আসলেও বন্দর সমস্যা ও কাস্টমস জটিলতা অনেকটা পেছন থেকে টানছে বলে জানাচ্ছেন চীনা বিনিয়োগকারীরা। তারা আরও জানান, আগ্রহী চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ সম্পর্কে জানতে চাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসার পরিবেশ নিশ্চিত করা গেলে কেবল তৈরি পোশাক খাত নয়, প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপনের সম্ভাবনা আছে। চীনা বিনিয়োগকারীদের গোলাম মইনুল আহসানের 3 পর্বের প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। চীন আমেরিকার বৈশ্বিক বাণিজ্যের দ্বন্দ্ব বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগে পরিণত করেছে। ঘোষিত ইউএস ট্যারিফ বাংলাদেশের অনুকূলে, কারণ মার্কিন পাল্টা শুল্ক ভিয়েতনামের কাছাকাছি হলেও তা ভারতের চেয়ে কম। আর বাংলাদেশের জন্য বাড়তি শক্তির জায়গা সস্তা শ্রম দক্ষ কর্মীর পর্যাপ্ততা। বহু লোক আসা জিজ্ঞেস করতেছে, এই দেশে কিরকম, এই দেশে কি একটু আগে সমস্যা পড়া শুরু না, কি বিভিন্ন ডকুমেন্টস পাওয়ার জন্য কঠিন আছে, এটা কিভাবে করলে হবে, এটা জিজ্ঞেস করার লোক তো বহু আছে। তবে বড় সমস্যার জায়গায় রয়েছে কাস্টম বন্ধ সহ নীতির প্রতিবন্ধকতা। For the new investors, I think the first obstacle is how they can enter to the Bangladesh. So we need a lot of the sharing or information to support them to come over to Bangladesh. For a continuous investor in Bangladesh, of course we are facing a lot of challenge every day, including the imports, the customs, the all this kind of operations. এই দেশে এখনো গার্মেন্টস জন্য খুব একটু লাইন ভালো আছে, কিন্তু এই দেশে কাছাকাছি ইন্দোনেশিয়াতে আছে আর ভিয়েতনামতে আছে। মানে সরকারিরা এটা বন এবং কাস্টম এটা আছে না, বিভিন্ন একটু লাইসেন্সের জন্য একটু ইজিলি দেওয়ার জন্য, পাওয়ার জন্য একটু সাপোর্ট দিলে ওরা আর লোক আসে ইভেন্টের করবো। আমি চিন্তা এরকম আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহান অর্থনীতিবিদরা। চায়নার ক্ষেত্রে আমরা জানি যে জিওপলিটিক্যাল যে রাইভালিটি আমরা দেখছি গ্লোবালি, সেটাতে চায়নার উপরে একটা বাণিজ্য বিধিনিষেধ থাকবে, ইউরোপেও থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তো আছে এখনও। আমি মনে করি সেটা একটা বাংলাদেশের জন্য ভালো একটা সুযোগ হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিদেশি বিনিয়োগ আমরা নিয়ে আসতে পারবো কিনা। আপনি জানেন যে অনেক ফার্মস তারা চায়না থেকে রিলোকেট করেছে, চায়না থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। এরকম ফার্ম যারা রিলোকেট করেছে, চায়নার বাইরে চলে গিয়েছে, তারা খুব বেশি কিন্তু বাংলাদেশে আসে নাই। তারা কোথায় গিয়েছে? ইন্দোনেশিয়ায় গিয়েছে, ভিয়েতনামে গিয়েছে এবং ইন্ডিয়াতে তারা কিন্তু গিয়েছে। কাজে আমরা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আকৃষ্ট করতে পারিনি। সংশ্লিষ্টদের ধারণা, তৈরি পোশাক খাতের বাইরেও বড় চীনা বিনিয়োগ পাওয়া সম্ভব, তবে বাংলাদেশকে নিতে হবে সঠিক পরিকল্পনা। যেই ফ্যাসিলিটেশনগুলো আমাদের এই সেক্টরে মানে এনশোর করা দরকার, যেগুলো অন্যান্য দেশ করছে, সেগুলোকে যদি আমরা এনশোর করতে পারি দ্রুততম সময়ের মধ্যে, তাহলে একটা বড় অংশের চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। শুধুমাত্র যে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে আসবে তা না, আইটি সেক্টরে আমাদের একটা বড় ইউথ আছে যারা আইটির ব্যাপারে অত্যন্ত আগ্রহী। এই আইটি সেক্টরে একটা বড় সম্ভাবনা আছে, আমাদের লেদারে একটা বড় সম্ভাবনা আছে, আমাদের ব্লু ইকোনমিতে একটা বড় সম্ভাবনা আছে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ইতিহাস খুব একটা লম্বা নয়, তাই বিনিয়োগ আকর্ষণে কার্যকর নীতি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের শীতলক্ষার ওপর কাঞ্চন ব্রিজ পর্যন্ত ৩০০ ফুট সড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের ১২ কিলোমিটার জুড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের স্বল্প জনবল, সিগন্যাল বাতির এলোমেলো নির্দেশনা, পথচারী পারাপারে পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকার কথা। প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে পূর্বাঞ্চলের ৩০০ ফুট সড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে। বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা। দ্রুত ট্রাফিক আইনের যে ট্রাফিক পুলিশের বক্স থাকা দরকার, এটা দ্রুত যাতে এই জায়গায় বসানো হয়। কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত কোনো ট্রাফিক সিগন্যাল নাই, তাই আমরা নিজের মতো ইচ্ছা করে গাড়ি চালাই। ওভার স্পিডের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। 2 ঘন্টা ব্যবধানে একবারে ধুমরামুক্ত হয়ে গেছে। এখানে প্রতিনিয়ত প্রাণহানি হচ্ছে, সেই হিসাবে এখানে ট্রাফিক সিগন্যালটা সক্রিয় হতে হবে। যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে চেকপোস্ট বসিয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা ও মামলা দেয়া হলেও তেমন কাজ হচ্ছে না। কবলিত হয়েছে তাদের ছবি এবং মোটরসাইকেল দুর্ঘটনা মোটরসাইকেলের ছবি সহ আমরা ক্যাম্পিং করতেছি পোস্টারিং এর মাধ্যমে। পাশাপাশি আর এখানে যে সিগন্যালের যে একটা সিস্টেম রয়েছে, বিশেষ করে গোলচক্রগুলোতে সিস্টেম কার্যক্রম সিস্টেমগুলো এখনো চালু হয় নাই। এটা চালু হলে পরে সেক্ষেত্রে ট্রাফিকিংটা আরো ভালো হবে, সেক্ষেত্রে এটা কমে আসবে, দুর্ঘটনার প্রবণতাটা কমে আসবে। সড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ ও পুলিশ বক্স বসালে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অফ আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করতে হবে। তিনি উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে কোর সমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।